নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে দেশ। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে যতটুকু সন্দেহ ছিল, জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে সেটুকু দূর করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা দেশে আগে থেকে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। প্রধান উপদেষ্টার বক্তৃতায় আরও জোর পেয়েছে সেই হাওয়া। উত্তরের জেলা দিনাজপুরেও নির্বাচনের পালে হাওয়া লেগেছে জোরে সোরে। ভোটের আলোচনায় সরগরম হয়ে উঠেছে প্রান্তিক জনপদ। এমনই এলাকা চিরির বন্দর ও খানসামা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের আসন দিনাজপুর ৪। এখানে হিমালয় থেকে আসা ঠান্ডা হাওয়াকে গরম করে দিচ্ছে নির্বাচনী উত্তাপ। নির্বাচনী ইতিহাসে বেশিরভাগ সময় আওয়ামী লীগের কবজায় ছিল দিনাজপুর ৪। ১৯৮৬ সালে এই আসনে ওয়ার্কার্স পার্টি থেকে জয় পেয়ে পরে আওয়ামী লীগে যোগ দেন মিজানুর রহমান মানু। ১৯৯১ এবং ১৯৯৬ সালের ১২ জনের নির্বাচনেও জয়লাভ করেন তিনি। তবে ২০০১ সালে তাকে হারিয়ে জয় পান ৪ দলীয় জোটের প্রার্থী বিএনপির আখতারুজ্জামান মিয়া। ২০০৮ সালে মানুকে বাদ দিয়ে এই আসনের সাবেক কূটনীতিবিদ আবুল হাসান মাহমুদ আলীকে প্রার্থী করে আওয়ামী লীগ। তখন থেকে ২০২৪ সালের সর্বশেষ নির্বাচন পর্যন্ত তিনিই ছিলেন এই আসনের সংসদ সদস্য। ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। ২০২৪ সালের ৭ মাসের সরকারে ছিলেন অর্থমন্ত্রী। এককভাবে আওয়ামী লীগের ভোট বেশি হলেও এই আসনে অপর দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী। ১৯৯১ সালের নির্বাচনে ২৮.৭% ভোট পেয়ে জামায়াতে ইসলামী ছিল এই আসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী। ১৯৯৬ সালের নির্বাচনে ৩০.৬% ভোট নিয়ে সেই স্থান দখল করে বিএনপি, আর ২০.৭% ভোট নিয়ে জামায়াত হয় তৃতীয়। স্বাভাবিকভাবে এই দুই দলের ভোট যোগ হয়ে ২০০১ সালে জয় পায় বিএনপি। অন্যদিকে জাতীয় পার্টির ভোট যোগ করে ২০০৮ সালে আবারও আসন পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বদলে গেছে সকল হিসাব নিকাশ। আওয়ামী লীগের সকল কার্যক্রম এখন নিষিদ্ধ। দলের অনেক নেতাকর্মী এখন এলাকা ছাড়া। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও পলাতক। এখানে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টির অবস্থাও আরও শোচনীয়। তাদের কমিটিও তেমন নেই, কোনো কার্যক্রমও নেই। এই আসনে তাদের উপস্থিতি প্রায় অদৃশ্য। এমন পরিস্থিতিতে আগামী নির্বাচনে দিনাজপুর ৪ আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী। দুই দলের ভোট প্রায় সমান, তবে সাংগঠনিক শক্তিতে বেশ খানিকটা এগিয়ে যায় বিএনপি। এই কারণে নির্বাচনেও তাদের সম্ভাবনা উজ্জ্বল। এই সুযোগকে কাজে লাগাতে মরিয়া বিএনপি। আগামী নির্বাচনে এই দলের প্রার্থী হতে চান অন্তত ৩ জন। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। গণ অভ্যুত্থানের আগ থেকেই দলীয় কার্যক্রমে ছিলেন তৎপর। ২০০৮ সালে হেরে যাওয়ার পর ২০১৮ সালের নির্বাচনেও বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছিলেন সামনের সারিতে। ২০২৪ সালের ৫ আগস্টের পর নেতাকর্মীদের নিয়ে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে আরও সক্রিয় হয়ে ওঠেন। এছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আছেন অ্যাডভোকেট আব্দুল হালিম। তিনি চিরির বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির সংসদ সদস্য ছিলেন। বিএনপির মনোনয়ন প্রার্থী হিসেবে হঠাৎ করে মাঠে এসেছেন এক সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। তিনি জেলা বিএনপির সহসভাপতি ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীর ছোট ভাই। তবে তিনি নিজে এখনও বিএনপির কোনো পর্যায়েই সদস্য হননি। এরপরও বিভিন্ন জায়গায় সভা সমাবেশ ও জনসংযোগ করে চলেছেন। অন্যদিকে এই আসনে বেশ সরব জামায়াতে ইসলামী। আগামী নির্বাচনের জন্য মুক্তিযোদ্ধা আলহাজ আফতাবউদ্দিন মোল্লাকে প্রার্থী করেছে এই দল। আফতাবউদ্দিন মোল্লা চিরির বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এরই মধ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে পুরোদমে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এই আসনে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতে ইসলামীর একটি অমুসলিম শাখাও গঠন করা হয়েছে। এবার আসি অন্যান্য দলের কথায়। বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্য থেকে নতুনভাবে গঠিত এনসিপি এখনও কমিটি নির্ভর। দলের নির্বাহী কমিটির সদস্য ইমামুর রশিদ এবং উপজেলা প্রধান সমন্বয়কারী সোহেল সাজ্জাদ বিভিন্নভাবে ছুটে বেড়াচ্ছেন।
তবে নির্বাচনী মাঠে তাদের তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না। এছাড়া গণসংযোগ করে বেড়াচ্ছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আনোয়ার হোসেন নদভী। তিনি দলটির জেলা শাখা সিনিয়র সহসভাপতি। শেষ পর্যন্ত দিনাজপুর 4 আসনে বিএনপি বনাম জামায়াতে ইসলামীর লড়াই হবে বলে মনে করছেন স্থানীয়রা। দুই দলের অবস্থাও প্রায় সমানে সমানে। সাংগঠনিকভাবে বিএনপি শক্তিশালী হলেও ব্যক্তিগতভাবে জনপ্রিয় জামায়াতের প্রার্থী। তবে সেই লড়াইয়ের জয় পরাজয়ের অনেকটা নির্ভর করবে কে পাবেন বিএনপির মনোনয়ন তার উপর। আর সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।